মারলে সাটায় মার নাইলে মারিস না, কথাটা সাদমান ইসলামকে মিরাজ বলছিলেন যখন তারা গতকালকে ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টেস্টে ব্যাটিং করছিলেন। দুজনের মধ্যে দারুণ একটা পার্টনারশিপ হয়েছে, মাত্র 29 বল থেকে 50 রানের পার্টনারশিপ করে ফেলেছিলেন তারা। সেই মুহূর্তে সাদমান ইসলাম মাঝে মাঝেই একটু দ্বিধায় ভুগছিলেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন নাকি ডিফেন্সে যাবেন। আমরা দেখেছি যে সাদমান আগের ইনিংসেও কিংবা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা পুরো টেস্ট সিরিজ জুড়েই অনেকটা হাফ শট খেলে নিজেদের উইকেট বিলিয়ে এসেছেন। সেই জায়গাটা থেকে সাদমানকে সতর্ক করে দিচ্ছিলেন মিরাজ যে খেললে পুরোপুরি যেন আক্রমণাত্মক ক্রিকেটটা খেলে, না হলে যেন হাফ শট খেলে আউট না হয়ে যায়, এবং সেটাই সাদমান করেছেন এবং মিরাজও সেভাবেই ব্যাটিং করেছেন। বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষে 211 রানের লিড নিয়ে মাঠ ছেড়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই মুহূর্তে আজকে যখন বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামবে তখন কিন্তু বেশ বড় ব্যবধানে এগিয়ে থেকে এই সিরিজ টেস্টে বাংলাদেশ ব্যাটিংয়ে নামবে। 211 রানের লিড, কিংস্টনে বড় লিড এই মাঠটাতে। এই 211 রান চেস করেও 14 ইনিংসে জেতার কোনো রেকর্ড নেই। ফলে বাংলাদেশ যদি আজকের দিনে আর একটা রানও না করে তাহলেও ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিততে হলে রেকর্ড করে ম্যাচ জিততে হবে। আমরা আশা করি বাংলাদেশের হাতে এখনও 5টা উইকেট আছে, ফলে বাংলাদেশ দল আরও কিছু রান করবে, অন্তত 260 270 বা 300-র কাছাকাছি একটা টার্গেট যদি ওয়েস্ট ইন্ডিজকে দেওয়া যায়, সেটা বাংলাদেশের জন্য বেশ বড় টার্গেট বা বড় পুঁজি হবে। ওয়েস্ট ইন্ডিজের জন্য খুব একটা সহজ হবে না কাজটা। তবে এই কাজটা বা এই পজিশনে বাংলাদেশ কি করে এলো সেটা একটা প্রশ্নের জায়গা। যায় প্রথম ইনিংসে 164 রানে অল আউট হয়ে যাওয়ার পরেও বাংলাদেশ যে ম্যাচে নিজেদের ফিরিয়ে এনেছে, এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন বোলার বা পেসাররা। 5টা বোলার 5টা বোলারই উইকেট পেয়েছেন। তবে নাহিদ রানার কথা স্পেশালি বলতে হয়, নাহিদ রানা 5টা উইকেট পেয়েছেন এবং বাকি যে বোলাররা আছে তারাও উইকেট পেয়েছেন। এই জায়গায় আবারও মিরাজকে একটু কৃতিত্ব দিতে হয়, কারণ ক্যাপ্টেন হিসাবে এসেই মিরাজ প্রথম যে টেস্টটা খেলেছেন সেই টেস্টেও 5 জন প্রপার বোলার নিয়ে খেলেছেন। বাংলাদেশ সাধারণত 4 জন বোলার এবং 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলে, সেই জায়গাটা থেকে মিরাজ সরে আছেন। মিরাজ 7 জন ব্যাটার এবং 5 জন প্রপার বোলার নিয়ে খেলেছেন এবং সেই সাহসটা দেখিয়েছেন। আমরা জানি যে এমনিতেই ব্যাটিং অর্ডারের যারা আছেন বা টপ অর্ডারে যারা আছেন তারা রান করতে পারছেন না, তারপরে যে সেই সাহসটা দেখানো যে 7 জন নিয়ে খেলা, একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলা, সেটা অনেক সময় হিতে বিপরীত হতে পারতো বা সেটা আসলে বাংলাদেশ খুব একটা অভ্যস্ত না এই প্ল্যানটার সাথে। সেই জায়গাটাতে মিরাজ একটা দারুণ সাহস দেখিয়েছেন, তার বোলারদের উপর তিনি বরং আস্থা রেখেছেন, যেন 5 জন বোলার তিনি নিয়েছেন যেন প্রতিপক্ষের 20টা উইকেট তুলে নেওয়া যায়, এবং সেই কাজটাই বাংলাদেশ দল করতে পেরেছে। প্রথম টেস্টেও আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজকে সেকেন্ড ইনিংসে খুব দ্রুত অল আউট করা গেছে এবং সেকেন্ড টেস্টেও ওয়েস্ট ইন্ডিজ আসলে ওয়েস্ট ইন্ডিজকে খুব দ্রুত অল আউট করে ফেলেছে বাংলাদেশ দল। ফার্স্ট ইনিংসে 164 রান করেও বাংলাদেশ দল লিড পেয়েছিল। ফলে সেই জায়গাটাতে মিরাজের ক্যাপ্টেন্সির একটা কৃতিত্ব দিতে হয়। আবার দেখেন আপনি যখন ফার্স্ট টেস্টটা খেলা হচ্ছিল, প্রথম ইনিংসে বাংলাদেশ দল খুব অল্প রান করার পরেও কিন্তু 1 উইকেট হাতে থাকার পরেও ডিক্লেয়ার দিয়ে দিয়েছিল। কারণ কি? কারণ সকালবেলার যে ময়েশ্চারটা বা সকালবেলা নতুন বলে পেসাররা যে সুবিধাটা পেয়ে থাকেন, সেই সুবিধাটা যেন তার বোলাররা পায় এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরকে যেন দ্রুত 2-3টা উইকেট তুলে নেওয়া যায়। ফলে এই সাহসগুলো যে দেখাচ্ছেন মিরাজ, সেইটা আসলে অ্যাজ এ ক্যাপ্টেন তাকে অনেকটা এগিয়ে দিয়েছে এবং সেটার ফল তিনি খুব সম্ভবত সিরিজের সেকেন্ড টেস্টে পাচ্ছেন। সেকেন্ড টেস্টেও তিনি আবারও সেম প্রথম টেস্টের মতো 5 জন বোলার নিয়ে খেলেছেন এবং তার বোলাররা এবং তিনি নিজেও উইকেট পেয়েছেন, তার বোলাররা যথাসময় উইকেট নিয়েছেন। নাহিদ রানা টানা জোরে বোলিং করে গেছেন এবং তার ফল তিনি পেয়েছেন সেকেন্ড টেস্টে। 5টা উইকেট পেয়েছেন ফার্স্ট ইনিংসে এবং সেই জায়গা থেকে বাংলাদেশ দল একটা বেটার পজিশনে থেকে ব্যাটিং করতে নেমেছে। তবে ব্যাটিং করতে নামার পরেও বাংলাদেশ দলের জন্য কাজটা খুব একটা সহজ ছিল না, কারণ প্রথম ওভারেই জয় আউট হয়ে গেছেন। ফলে বাংলাদেশ দল হয়তোবা এই জায়গাটা থেকে আবারও ব্যাটিং কলাপসের একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল। আবার মুমিনুল অসুস্থ হয়ে পড়েছেন, ফলে মুমিনুলও ব্যাটিং করতে নামতে পারছেন না বা পারেননি তৃতীয় দিনে। ফলে বাংলাদেশ কিন্তু একটা বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই জায়গাটা থেকেও দীপু 3 নম্বরে নামলেন এবং দীপু আসলে ব্যাপারটা স্টার্ট করলেন। দীপু আক্রমণাত্মক ব্যাটিং করলেন, ওয়েস্ট ইন্ডিজের বোলারদেরকে মারা শুরু করলেন। তিনি বুঝলেন যে এই জায়গায় আসলে ডিফেন্স করে খুব বেশি রান করা সম্ভব না, ফলে তিনি অ্যাটাকিং মোডে গেলেন এবং সেটাই আলটিমেটলি কাজে দিয়েছে। এরপর যখন দীপু আউট হয়ে ফিরেছেন, মিরাজ ব্যাটিংয়ে নেমেছেন এবং মিরাজ এবং সাদমান দারুণ একটা জুটি করেছেন। শুরুতে যেটা বলছিলাম যে 50 রানের জুটি পার্টনারশিপ তারা ছুঁয়েছেন মাত্র 29 বল থেকে, টানা বাউন্ডারি মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের বোলারদেরকে। ফলে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনকে তাদের ফিল্ডিং সেটআপটাকে ডিফেন্সিভ করতে হয়েছে, বাধ্য হয়েছেন তারা ফিল্ডিং সেটআপটাকে ছড়িয়ে দিতে। ফলে উইকেট পড়ার যে স্রোতটা সেটা বন্ধ হয়ে এসেছিল।
সেই জায়গাটাতে মিরাজ খুব বড় ভূমিকা পালন করেছেন। তিনি ব্যাটিংয়ে নেমেই নিজের মুমিনুল ব্যাটিং করতে পারছেন না বা ব্যাটিং অর্ডারে বাকিরা ফর্মে নেই, বা তিনি নিজেকে প্রমোশন দিয়ে 4 নম্বরে নিয়ে এসেছেন। সব কিছু মাথায় রেখেও তিনি যেভাবে অ্যাটাকিং ব্যাটিংটা করেছেন সেটাই আসলে বাংলাদেশকে ম্যাচে অনেকটা এগিয়ে দিয়েছে, এবং সাদমান আরেক প্রান্ত থেকে তাকে যথাযথ সঙ্গটা দিয়েছেন। মিরাজ হয়তো বা 42 রান করেই আউট হয়ে গেছেন, বা দীপু হয়তো বা 28 রান করে আউট হয়ে গেছেন, তবে তাদের ব্যাটিংয়ের যে অ্যাপ্রোচটা থার্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের এই পেসারদের সামনে, এই অ্যাপ্রোচে না গিয়ে আসলে টিকে থাকা খুব মুশকিল ছিল, এবং ম্যাচে ফেরা বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব ছিল। ফলে এই যে অ্যাপ্রোচটা বা এই যে মনোভাবটা মিরাজ কিংবা মিরাজের দল দেখিয়েছে, যে সাহসটা মিরাজরা দেখাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে, সেটা বাংলাদেশের ক্রিকেটকে বা বাংলাদেশের ক্রিকেটারদের, বাংলাদেশের ভক্তদের নতুন করে সাহস যোগাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.